নমস্কার, গুড মোদি কেয়ার মর্নিং, শুভ সন্ধ্যা। প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই জুম সেশনে। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমরা রাফতারের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আমরা কি কি দেখেছিলাম? প্রথম পার্টে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে কারণ দিয়েছিলাম যে কেন আমাদের এই বিজনেসটা করা উচিত, আর যদি আমি করি, ডাইরেক্ট সেলিং এর সাথে যুক্ত হই, তাহলে কোন কোম্পানির সাথে করব। এবং তার সাথে সাথে দেখেছিলাম যে কাজ করতে গেলে আমাদের যে কমন মিস্টেকস কিছু হয়, সেই মিস্টেক গুলো কি, এবং যদি আমাদের জানা থাকে যে মিস্টেক গুলো কি, তাহলে ভবিষ্যতে আমরা আর এই ধরনের মিস্টেক রিপিট করব না। 10 কমন মিস্টেক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবার কিভাবে করব, কোন কোম্পানির সাথে করব, কি ভুল করব না, এটা তো জেনে নিলাম। এবার কাজটা কিভাবে করতে হবে, এই ব্যাপারটা নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। তো আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি এবং এখানে উপস্থিত সমস্ত সিনিয়র লিডারদের আমার সশ্রদ্ধ প্রণাম, এবং আমি আমার বাবা মিস্টার চঞ্চল সরকারকে আমার প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে প্রোগ্রামটা শুরু করছি। সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। এবার কাজটা যখন আমি মোদি কেয়ারে শুরু করছি, তখন আমাদের কিন্তু একটা সিস্টেম ফলো করে করতে হবে। এই সিস্টেমটাকে বলা হচ্ছে শুরুয়াত। আমাদের ফোনে মোবাইল নাম্বার 10টা থাকে। এই 10টা মোবাইল নাম্বার যদি আমরা ঠিক ঠিক করে পরপর ডায়াল করি, তাহলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মানুষের কাছে ফোনটা চলে যায়। তো সেরকমই মোদি কেয়ারের প্ল্যাটফর্মে আপনি যদি সাকসেস পেতে চান, এই আজাদির 10 স্টেপ আপনাকে ফলো করতে হবে। এটা টাইম টেস্টেড ফর্মুলা, যেটা ফলো করে আমাদের অনেক লিডার অলরেডি সাকসেস পেয়ে গেছে। তো সেই ফর্মুলার উপর বেস করেই কিন্তু এই 10 স্টেপ বানানো হয়েছে। সেই স্টেপ গুলো কি? নাম্বার 1 হচ্ছে সাপোর্ট চার্ট। সাপোর্ট চার্ট মানে কি? আপনি মোদি কেয়ারের নামটা লিখিয়েছেন, আপনি কোনোদিনও ডাইরেক্ট সেলিং করেননি, কোনো অভিজ্ঞতা নেই, তাহলে সেক্ষেত্রে সাপোর্ট চার্ট আপনাকে কনফিডেন্স প্রোভাইড করবে, যেখানে আপনার আপলাইনদের ফোন নাম্বার থাকবে, কোম্পানি ম্যানেজমেন্টের ফোন নাম্বার থাকবে, আজাদি কল সেন্টারের ফোন নাম্বার থাকবে। যেখানে আপনি কাজ করতে গেলে যদি কোথাও আটকে যান, সাপোর্ট চার্ট আপনার কিন্তু ফোন অফ ফ্রেন্ডের মতো কাজ করবে। যে আমরা যেমন কন বানেগা করোড়পতি খেলতে গিয়ে ফোন অফ ফ্রেন্ড করি, তো সেরকমই সাপোর্ট চার্ট আমাদের কিন্তু যে কোনো সমস্যা থেকে বের করে আনতে সাহায্য করবে। তো সেই কারণেই কিন্তু সাপোর্ট চার্ট আমাদের প্রত্যেকটা নিউ জয়েনিকে দেওয়া উচিত। সেকেন্ড হচ্ছে গোল সেটিং। নেটওয়ার্ক মার্কেটিং কেন, ডাইরেক্ট সেলিং কেন, বা যে কোনো ট্র্যাডিশনাল বা যে কোনো ফিল্ডে আপনি যদি সাকসেস পেতে চান, আপনার একটা নির্দিষ্ট গোল থাকতে হবে। যেই গোলটা দেখা যায়, বোঝা যায়, শোনা যায়, এবং যেটা স্পেসিফিক হবে, মেজারেবল হবে, এবং একটা টাইমের মধ্যে আপনাকে ফুলফিল করার টার্গেট থাকবে। তো এইরকম যে কোনো ফিল্ডে সাকসেস পেতে গেলে যেরকম গোলের প্রয়োজন, তো সেরকম ডাইরেক্ট সেলিং এ কাজ করতে গেলেও কিন্তু আমাদের একটা নির্দিষ্ট গোলের প্রয়োজন আছে। তো সেই গোলকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করে নিই: শর্ট টার্ম গোল, মিড টার্ম গোল এবং লং টার্ম গোল। তো এই গোল আপনি যখনই সেট করছেন, তখনই কিন্তু আপনার 50% কাজ হয়ে যাচ্ছে, যে আপনি সঠিকভাবে দেখতে পাচ্ছেন যে আপনি কোথায় যেতে চাইছেন। ধরুন আপনি একটা ট্রেনে উঠলেন, আপনাকে আপনার কাছে কোনো নির্দিষ্ট গন্তব্যের ঠিক নেই কোথায় যাবেন, তাহলে সেক্ষেত্রে ট্রেন আপনাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে সেটা জানেন না আপনি। তো সেই কারণেই কিন্তু আমরা একটা নির্দিষ্ট স্টেশনের টিকিট কেটেই কিন্তু ট্রেনে উঠি। তো সেই রকমই আপনি মোদি কেয়ারে যখন জয়েন করেছেন, গা ভাসিয়ে দিলে চলবে না।
আপনাকে কিন্তু গোল সেট করতে হবে। এবং আমি সাজেস্ট করব, কোম্পানি যখন যেরকম টার্গেট দেবে, যেমন এই মুহূর্তে আমাদের ধানবাসা চলছে, শ্রীলঙ্কা ট্রিপ চলছে, টু 2 crore লিডারশিপ ক্লাব যে অফার চলছে, এইগুলো আপনি হচ্ছে গোল সেট করে দিন। এগুলো যদি আপনি সেট করছেন গোল, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রাকচার তৈরি হবে, আপনি অফারের মাধ্যমে এক্সট্রা বেনিফিট পেতে পারবেন, এবং আপনার এখান থেকে ইনকামের পথটা কিন্তু সুগম হয়ে যাবে। তো এই কারণেই কিন্তু আমাদের গোলের প্রয়োজন আছে। নেক্সট হচ্ছে মেমোরি জগার। মেমোরি জগার কেন প্রয়োজন? আপনি আমরা প্রত্যেকেই জানি যে ডাইরেক্ট সেলিং যে বিজনেসটা আছে সেটা কিন্তু মানুষের বিজনেস, মানুষকে নিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি। তাই মানুষ ছাড়া আমরা এখানে সাকসেস পেতে পারবো না। এখানে টাইম মাল্টিপ্লিকেশন, এজ মাল্টিপ্লিকেশনের সুবিধা আছে, কিন্তু মাল্টিপ্লিকেশন তখনই হবে যখন আপনার কিন্তু একটা টিম তৈরি হবে। তখনই আপনি কিন্তু দিনে 24 ঘন্টার বেশি সময় বের করতে পারবেন একটা যে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের মতো, যখন আপনার কাছে কিন্তু মানুষের একটা টিম থাকবে, রাইট? তো এই টিমটা কিভাবে তৈরি হবে? যদি আপনি যখন জয়েন করছেন একটা মেমোরি জগার তৈরি করে নিন। আপনার ফ্রেন্ডস থিওরির মাধ্যমে আপনি মেমোরি জগার বানাতে পারেন। আপনার বন্ধু বান্ধব, রিলেটিভ, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ইন্ডাস্ট্রির লোকজন, আপনার ফোনের কন্ট্যাক্ট, আপনার সোশ্যাল মিডিয়ার পরিচিতি লোকজন, সবাইকেই কিন্তু আপনি এই মেমোরি জগারে রাখবেন। তারপরে সেটাকে ভাগ করে নিতে হবে, ওয়ার্ম সার্কেল কাকে আপনি আগে বলছেন, এবং কোল্ড সার্কেল মানে কাকে আপনি একটু পরে বলবেন। তো এইভাবে কিন্তু আপনি মেমোরি জগারটা তৈরি করে নেবেন। নেক্সট হচ্ছে, সবকিছুই তো হলো, আমি যদি নিজে প্রোডাক্টটা সম্বন্ধে অ্যাওয়্যার না হই, তাহলে কিন্তু আমি কাউকেই ঠিক করে শেয়ার করতে পারবো না। সেলফ ইউজ কিন্তু আমাদের সেই কনফিডেন্সটা প্রোভাইড করবে, যে কোনো অবজেকশন হ্যান্ডেল করতে সাহায্য করবে, যখন আমরা নিজেরা ব্যবহার করব এবং প্রোডাক্টটা সম্বন্ধে আমাদের বেসিক নলেজ থাকবে। আমি বলছি না প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট জানা, তার বেনিফিট কি, কোন কাজে লাগে, কাকে দেয়া যায় কাকে দেয়া যায় না। তো স্পেসিফিক্যালি যখন আমরা স্কিন বা ওয়েলনেস নিয়ে কাজ করব, তখন কিন্তু এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। এবং হোম কেয়ারের প্রোডাক্ট তো হচ্ছে সেলফ ইউজ করলে আমরা কোয়ালিটি জানবই, এবং হোম কেয়ারের প্রোডাক্ট আমরা দীর্ঘদিন ধরে বাড়িতে ব্যবহার করছি, সেখানে কিন্তু নলেজের প্রয়োজন বিশেষ নেই। কিন্তু স্পেশালাইজ প্রোডাক্ট, যেগুলো ধরুন আপনি কুকু নিয়ে কাজ করছেন, কুকু এয়ার পিউরিফায়ার, অথবা আপনি যদি হচ্ছে গ্লোব নিয়ে কাজ করছেন, এনভায়রো চিপ নিয়ে কাজ করছেন, ওয়াটার পিচার নিয়ে কাজ করছেন, এই ধরনের প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু নলেজ নিতে হবে। আপনি যদি স্কিন কেয়ার নিয়ে কাজ করেন, ওয়েলনেস নিয়ে কাজ করেন, এগ্রিকালচার নিয়ে কাজ করেন, এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে সেলফ ইউজের সাথে সাথে কিছু নলেজও নিতে হবে। তাহলে কিন্তু আপনি ফিল্ডে গিয়ে কনফিডেন্টলি সেটা কিন্তু বলতে পারবেন, এবং যে কোনো অবজেকশন এলে কিন্তু আপনি হ্যান্ডেল করতে পারবেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সেলফ ইউজের সাথে সাথে, যদি আমরা স্পেশালাইজ ক্যাটাগরি নিয়ে কাজ করছি, আমাদের কিন্তু বেসিক নলেজেরও প্রয়োজন আছে। এবং সেটা কোথা থেকে আসবে? বিভিন্ন ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করে, আমাদের বিভিন্ন যে এসপিপিএম একাডেমির যে প্রোগ্রাম গুলো আছে সেগুলো দেখে, বা আমাদের আপলাইনের যে প্রোগ্রাম গুলো হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা সেই নলেজ গুলো পেতে পারি। এবং যখন আমরা নলেজ পেয়ে যাব, অটোমেটিক্যালি কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। ধরুন আপনার কাছে কোনো নলেজ নেই, আপনি ভয়ে ভয়ে গেছেন, গিয়ে একটা প্রোডাক্ট আপনার প্রসপেক্টকে দিয়েছেন, সে বলেছে ধুর এটা কাজ হয় না। আপনি ভাববেন ঠিকই তো, হয় না হয়তো, বা আপনার কাছে নলেজ নেই দেখে আপনি সঠিকভাবে বলতে পারছেন না। যখন আপনার কাছে নলেজ এসে যাবে, যদি আপনি আমাদের হ্যাম্পের যে ফেস ওয়াশটা আছে সেটা নিয়ে যদি গেলেন, আর আপনি নিজে যদি ব্যবহার করেছেন এবং বেসিক নলেজটা আপনার কাছে আছে, তাহলে শেয়ার করার সময় আপনার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ একদম দারুণ থাকবে। এবং বডি ল্যাঙ্গুয়েজ কনফিডেন্স থেকেই কিন্তু আপনার প্রসপেক্ট কনফিডেন্স পাবে। এবং তার সাথে সাথে আমাদের কাছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টিও আছে। যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কোম্পানি তো রেসপন্সিবিলিটি নিচ্ছি। তাই শেয়ার করার সময় কিন্তু অবশ্যই আমাদের সেলফ ইউজ আগে করতে হবে, এবং বেসিক কিছু নলেজ নিয়ে শেয়ার করতে হবে। শেয়ার শুধু প্রোডাক্টের ক্ষেত্রে নয়, আমরা কিন্তু বিজনেস প্ল্যানও শেয়ার করে থাকি। তো শেয়ার করার আগে আমাকে প্রসপেক্টের কাছ থেকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আমরা 3 ওয়ে কলিং এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি, যেখানে আমি আমার আপলাইনকে রাখলাম। আমরা বিভিন্ন রকম যে আমাদের হোম মিটিং এ ইনভাইট করতে পারি, আমাদের পরিবর্তন সেশনে ইনভাইট করতে পারি, আমাদের গ্রুপ সেশনে ইনভাইট করতে পারি। তো এইরকম বিভিন্ন ভাবে কিন্তু আমরা ইনভাইট করতে পারি। এবং
ইনভিটেশনটা কিন্তু একটা আর্ট, এবং একদিনেই আপনি সেটা শিখে যাবেন না, ধীরে ধীরে কিন্তু ইনভাইট করতে করতে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, এবং তখন কিন্তু আপনি খুব ভালোভাবে ইনভাইট করতে পারবেন। এবং ইনভাইট করলেই অটোমেটিক্যালি হচ্ছে আপনার প্রসপেক্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেবে, এবং সেখান থেকেই কিন্তু আপনার টিম একটা ধীরে ধীরে তৈরি হবে। স্পন্সরিং এর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন কোনো মানুষকে এখানে নিয়ে আসছি, সেখানে কিন্তু অ্যাজ আ আপলাইন আমার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, রাইট? এবং দায়িত্ব যখন বাড়ছে, আমাদের কিন্তু রেসপন্সিবিলিটি সঠিকভাবে নিতে হবে। কারণ একজন মানুষ আপনাকে ভরসা করেই কিন্তু এই প্ল্যাটফর্মে এসছে, সে কিন্তু কোম্পানিকে জানে না, প্রোডাক্ট কি আছে সেটাও হয়তো তার জানা নেই খুব ভালো করে, কিন্তু আপনাকে দেখে যখন আসছে, আপনাকে কিন্তু তার রেসপন্সিবিলিটি অবশ্যই নিতে হবে। রেসপন্সিবিলিটি কিভাবে নেবেন? প্রথমে আপনি তার এনইএফটি, কেওয়াইসি, প্যান কার্ড এগুলো সঠিকভাবে আপলোড করে দিন, যাতে তার কোনো রকম টাকা পয়সা পেতে, ক্যাশব্যাক পেতে অসুবিধা না হয়। প্রথম এটা কাজ। সেকেন্ড হচ্ছে, আপনি আমাদের প্রোডাক্ট গুলোর সাথে তাকে পরিচয় করিয়ে দিন, যে কি কি প্রোডাক্ট আমাদের পাওয়া যায়, কি কি ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরি থেকে আমরা কি কি বেনিফিট পেতে পারি। তাকে একটা হচ্ছে সাপোর্ট চার্ট তৈরি করে দিন, যার মাধ্যমে সে কনফিডেন্টলি হচ্ছে কাজটা শুরু করতে পারে। তাকে নিয়ে বসুন, যাতে তার মেমোরি জগারটা তৈরি হয়। এই বেসিক কাজগুলো কিন্তু আমাদের আপলাইন হিসাবে থাকে, এবং তারপরে তাকে একটা লিস্ট তৈরি করে দেয়া, যাতে সে ফার্স্ট অর্ডারটা তার প্লেস করতে পারে। তাকে আস্তে আস্তে ডেমো শেখানো এবং বিভিন্ন ট্রেনিং মিটিং এ নিয়ে আসা, এবং সর্বোপরি আপনার টিমে যখনই কোনো নতুন মানুষ আসছে, তাকে কিন্তু শুরুয়াতের প্রেজেন্টেশনটা অবশ্যই শোনাতে হবে। 7 যে কাজটা আছে সেটা হচ্ছে স্ট্রাকচার। এতক্ষণ ধরে আমরা মানুষ আনছি, প্রোডাক্ট ব্যবহার করছি, সেলফ ইউজ করছি, মেমোরি জোগাড় করছি, গোল সেট করছি, সবই হলো, কিন্তু পয়সাটা কিভাবে আসবে? আমরা জানি যে আমাদের সিস্টেম একটা কোম্পানি বিল্ড করে দিয়েছে, যেখানে যেমন ভাবে ভলিউম পড়বে সেই অনুযায়ী আমাদের চেক এসে যাবে। কিন্তু ভলিউমটা তখনই ঠিকভাবে কাজ করবে যদি আমরা সেটা একটা স্ট্রাকচার ফলো করে করি। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা না লম্বা স্ট্রাকচার বানিয়ে যাব পরপর একটার তলায় একটা, একটার তলায় একটা, না নিজের ফ্রন্ট লাইনে একাধিক লোককে জয়েন করেই যাব, এটা কিন্তু সঠিক স্ট্রাকচার নয়। আমাদের মাথায় রাখতে হবে কোম্পানি আমাদের যেটা প্রেসক্রাইব করছে 4x4 এর স্ট্রাকচার। 4x4 এর স্ট্রাকচার হিসেবে যদি আমরা কাজ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষকে ভালোভাবে ফোকাস করতে পারবো, তাকে কাজটা শেখাতে পারবো, সিস্টেমে তার সাথে তাকে প্লাগ করতে পারবো, এবং সেখান থেকেই কিন্তু আমাদের ইনকাম আসবে। এবং স্ট্রাকচার ফলো করে যদি আমরা কাজ করি, আমাদের চেকটা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়বে। ঠিক আছে? নেক্সট হচ্ছে রোল মডেল। এখানে বলা হয় লিডার অলওয়েজ লিড বাই এক্সাম্পল। এখানে আপনি তখনই লিডার হয়ে উঠবেন যখন আপনি এক্সাম্পল সেট করতে পারবেন। আপনি যদি আপনার ছোট বাচ্চাকে বলেন দুধ খাও, সে কিন্তু খাবে না। যদি আপনি তার সাথে বসে রোজ দিন 1 গ্লাস করে দুধ খান নিজে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাও খাবে। তার মানে কি, আমাদের বাচ্চারা আমাদেরকে ফলো করে। তো এখানে যারা আপনার তলায় যুক্ত হয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই আপনার সন্তান। তো সন্তানকে কিভাবে শেখাবেন? নিজে করে আপনাকে শেখাতে হবে। এবং রোল মডেল হিসাবে কি কি আপনার কাজ? প্রত্যেক 10 তারিখের মধ্যে আপনার বিলিং কমপ্লিট করে ফেলতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে 100% সেলফ ইউজার হতে হবে, মিনিমাম 100 পিভির বিলিং করতে হবে। প্রত্যেক মাসে আমাদের হচ্ছে হোম মিটিং কন্ডাক্ট করতে হবে, গ্রুপ মিটিং কন্ডাক্ট করতে হবে, রেগুলার বেসিসে প্রসপেক্টিং করতে হবে, এবং টিমের সাথে কোঅর্ডিনেশন বানিয়ে চলতে হবে। ইগো নিয়ে কাজ করলে চলবে না। আমরা যেভাবে হচ্ছে বিহেভ করব, সেইভাবেই কিন্তু আমার টিম মেম্বার হচ্ছে বিহেভ করবে। টাইম ম্যানেজ করতে হবে। তো এই সমস্ত কাজগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমরা রোল মডেল হয়ে উঠতে পারি। পার্সোনাল প্রোগ্রেস। পার্সোনাল প্রোগ্রেস মানে কি? পার্সোনাল প্রোগ্রেস মানে আমি আজকে মোদি কেয়ার জয়েন করেছি, আমি সদ্য 2024 সালে মে মাসে জয়েন করেছি। এখন যা আছি, আজ থেকে 2 বছর বাদেও আমি যদি একই থেকে যাই, তাহলে সেক্ষেত্রে আমার টিম মেম্বার কিন্তু আমাকে রেসপেক্ট করবেন। কখন রেসপেক্টটা আসে? যখন দেখবে যে আমার লিডার আমাকে গাইড করতে পারছে, আমাকে সঠিক পরামর্শ দিতে পারছে, আমার প্রবলেম হলে সেই প্রবলেম থেকে বের করতে পারছে, তখন গিয়ে কিন্তু রেসপেক্টটা আসে। আর সেই রেসপেক্ট কিন্তু জোর করে পাওয়া যায় না,
আপনাকে সেটা হচ্ছে নিজের কাজের মধ্যে দিয়ে, নিজের ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে সেই রেসপেক্টটা কিন্তু আদায় করতে হবে। কি করলে হবে সেটা? নাম্বার ওয়ান, আমরা যদি হচ্ছে সঠিকভাবে হচ্ছে কাজটা কিভাবে করতে হবে সেটা শিখি। কিভাবে প্ল্যান শেয়ার করতে হয়, কিভাবে ডেমো করতে হয়, কিভাবে হচ্ছে আমরা বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করতে পারি, এবং তার সাথে সাথে আমার নলেজ বাড়ানো। এসপিভিএম একাডেমি থেকে আমি রেগুলার বেসিসে 10-15 মিনিট হলেও টাইম স্পেন্ড করছি, ট্রেনিং মিটিং থেকে শিখছি। যে কোনো ট্রেনিং মিটিং এ গেলে আমি নোট ডাউন করছি খাতায়। তো এইগুলো যদি আমি করি, অটোমেটিক্যালি কিন্তু আমার আস্তে আস্তে পার্সোনাল প্রোগ্রেস হবে। আমরা মোদি কেয়ারে যদি শুধু নামটা লিখিয়ে রাখি তাহলেই কিন্তু পার্সোনাল প্রোগ্রেস হবে না। আমি যখন আস্তে আস্তে ইনভলভ হব, শেখার চেষ্টা করব, তখন গিয়ে কিন্তু আমাদের আসল প্রোগ্রেসটা হয়। এবং আপনার প্রোগ্রেস দেখে কিন্তু আপনার টিমও উদ্বুদ্ধ হবে এবং আপনাকে ফলো করতে চাইবে। তো সেটা আপনার হাতেই আছে যে আপনি কিভাবে সেটা হচ্ছে করবেন। রাইট? নাম্বার 10, ডুপ্লিকেশন। এই বিজনেসটা কিন্তু ডুপ্লিকেশনের বিজনেস, কপি পেস্ট। যে যত ভালো কপি পেস্ট করতে পারবে সে কিন্তু এখান থেকে তত তাড়াতাড়ি সাকসেসফুল হবে। বলা হয় যদি সাকসেসফুল লোকের সাথে মানুষ যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার সাকসেস অটোমেটিক্যালি আসে। আমি এক্ষেত্রে একটা গল্প আমার মনে পড়ছে। আইনস্টাইনের একজন ড্রাইভার ছিল। আইনস্টাইনের ড্রাইভার একদিন আইনস্টাইনকে বলল যে, স্যার আপনি যে প্রেজেন্টেশন গুলো বিভিন্ন মিটিং এ গিয়ে দেন, আমি সেটা করতে পারবো। তখন বলল, তাই নাকি? তুমি আমার প্রেজেন্টেশন গুলো শোনো? বললো যে হ্যাঁ শুনি স্যার, আমি যে কোনো টকে গিয়ে আপনার মতোই বলতে পারবো। এক জায়গায় এরকম একটা কনফারেন্সে আইনস্টাইনকে ইনভাইট করা হয়েছিল, সেখানে তার ড্রাইভারও গেছিল। এবং আইনস্টাইন বলল যে এই টকটা তুমি আমার হয়ে প্রেজেন্ট করো। তো সেইখানে ড্রাইভার কে কেউ চিনতো না, আইনস্টাইনকে কেউ চিনতো না যে কেমন দেখতে সে। সেখানে আইনস্টাইনের পরিবর্তে তার ড্রাইভার স্যুট বুট পরে চলে গেল এবং সেখানে গিয়ে আইনস্টাইন যেভাবে বক্তব্য রাখে সে সেইভাবেই কিন্তু বক্তব্যটা রাখলো। সেটা কিভাবে সম্ভব হলো? বারবার আইনস্টাইনের সাথে যেতে যেতে শিখে শিখে শুনতে শুনতে শিখে গিয়ে কিন্তু সে এই জিনিসটা করতে পারলো। তার আসলে কিন্তু অনেকটা প্রোগ্রেস হয়ে গেছে। কেন? সে একটা সাকসেসফুল লোকের সাথে থেকেছে এবং তাকে দেখে আস্তে আস্তে কপি করেছে এবং সেটাকেই পেস্ট করেছে। তো আপনার ক্ষেত্রেও এটা সম্ভব। তাই সাকসেসফুল মানুষ আপনার চারপাশে থাকলে তার পারলে তার পায়ে পড়ে যান, তার সাথে সারাদিন টাইম স্পেন্ড করুন। যত তার সান্নিধ্য পেতে পারবেন ততই ভালো। সে কিভাবে কথা বলছে, কিভাবে কাজ করছে, কিভাবে তার অ্যাক্টিভিটি হচ্ছে পুরো দিনের, সেই সমস্ত জিনিসগুলো নোট ডাউন করুন এবং তারপরে সেই জিনিসটাই হচ্ছে ডুপ্লিকেট করুন। দেখবেন আপনার সাকসেস ডেফিনেটলি আসবে। তো এই 10টা স্টেপ হচ্ছে আমাদের ভীষণই ইম্পর্টেন্ট কাজ করার জন্য। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। এখানে বিভিন্ন ডেমো আছে, আমরা ডেমো প্রোগ্রামও হচ্ছে নেক্সট মান্থে একটা রাখবো। এই মান্থেও একটা আমরা মাসের শুরুতে করেছিলাম। এবার 10টা টিপ কিভাবে আমরা এফেক্টিভলি হোম মিটিং করতে পারি। আমাদের এই মাসে অলরেডি ইম্পর্টেন্স অফ হোম মিটিং নিয়ে আলোচনা হয়েছে, যেখানে আমাদের সুভাষিস দারুণ ভাবে প্রেজেন্টেশনটা করেছে। তো এটা হচ্ছে ও করেছিল ইম্পর্টেন্স অফ হোম মিটিং। মানে হোম মিটিং কেন করা উচিত সেটা তো আমরা জেনেছি। যদি আমরা হোম মিটিং করছি তাহলে আমরা কি কি লাভ পাবো সেটা আমরা অলরেডি জানি। কিন্তু এবার আমরা দেখব যে হোম মিটিং এ গেলে আমাদের হোম মিটিংটাকে সাকসেসফুল করতে গেলে কি কি করা উচিত সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। নাম্বার ওয়ান, প্রিপারেশন মেক্স আস পারফেক্ট। আমরা যদি যে কোনো কাজ যদি প্রিপারেশন নিয়ে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজটা সঠিক হবে। যেমন হোম মিটিং এ কাউকে ডাকার আগে আপনি তার বসার জায়গাটা একটুখানি দেখে নিন। বসার জায়গাটা এমন যাতে না হয় যে স্পিকার যেখানে বসেছে তার পেছনে লোক বসে আছে, যাতে স্পিকারকে সে মুখোমুখি দেখতেই পাচ্ছে না। এরকম হলে চলবে না। প্রপার ডিসপ্লে, মিটিংটা যেহেতু মোদি কেয়ার নিয়ে হচ্ছে, আপনাকে একটা প্রপার ডিসপ্লে রাখতে হবে মোদি কেয়ার প্রোডাক্টের, যার মাধ্যমে আমরা প্রোডাক্ট শেয়ার করতে পারি, ডেমো দেখাতে পারি। এবং আমাদের সবসময় মিটিং করার আগে বিভিন্ন রকম হচ্ছে মেটেরিয়াল, ভিডিওস এগুলো কিন্তু রেডি করে রাখতে হবে, যে আমরা যেই প্রসপেক্টদের হচ্ছে ইনভাইট করছি বা কোনো জায়গায় যদি মিটিং, গ্রুপ মিটিং প্ল্যান করছি, যাতে আমরা প্রিপেয়ার থাকি এবং যে কোনো রকম অবজেকশন খুব সহজেই হচ্ছে হ্যান্ডেল করতে পারি। প্রপার ওয়েলকাম, প্রত্যেকটা গেস্টকে আমরা হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে গ্রিট করব, ওয়েলকাম করব, যাতে সে হচ্ছে কমফোর্টেবল ফিল করে
এবং কোনো রকম আনকমফোর্টেবল সিচুয়েশন যাতে না হয় সেই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি কোনো মহিলা গেস্টকে ডাকছি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এনভায়রনমেন্টটাও মাথায় রাখতে হবে যে আমরা তাকে কমফোর্ট দেওয়ার মতো প্রপার এনভায়রনমেন্ট যাতে রাখতে পারি। তো এই সমস্ত বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং গেস্টকে যদি আমি গেস্টের বাড়িতে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের টাইম মেনটেন করে তার বাড়িতে উপস্থিত হতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে ভীষণ দরকার। এবং যখন আমরা গেস্টকে রিসিভ করতে যাচ্ছি আমরা দরজা থেকে যদি তাকে রিসিভ করে আনি এবং সে যখন চলে যাচ্ছে তাকে যদি দরজা অব্দি ছাড়তে যাই, তো এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু আমাদের গেস্টের মনে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এডিফাই দ্য স্পিকার, আমরা জানি যে এই বিজনেসটা করতে গেলে এখানে একটা ট্রাস্ট বা কনফিডেন্স, এই ব্যাপারগুলো কিন্তু খুবই প্রয়োজন। তো সেই কারণে আপনি অ্যাজ আ স্পিকার যাকে ডাকছেন তার প্রতি যাতে প্রত্যেকটা গেস্টের কনফিডেন্স আসে, ট্রাস্ট আসে, সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করার দায়িত্ব কিন্তু আপনার। আপনি যদি স্পিকারের সামনে আপনার গেস্টদের খুব বেশি হচ্ছে হাইলাইট করে বলছেন এই দারুণ একটা ব্যাংকে কাজ করে, এ হচ্ছে বিশাল বড় মাপের মানুষ, এই সেই, যদি আপনি প্রচুর গেস্টের সম্বন্ধে প্রচুর বড় বড় জিনিস বলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু স্পিকারের গুরুত্বটা কিন্তু কমে যাবে। আমি বলছি না যে আপনি গেস্টকে অবহেলা করুন, দুজনকেই সমান গুরুত্ব দিন। এবং স্পিকারকে কিন্তু প্রপার ভাবে আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে, এডিফাই করতে হবে যে ইনি আমার আপলাইন মিস্টার সো অ্যান্ড সো, ইনি মোদি কেয়ার থেকে হচ্ছে লাস্ট 2 বছর ধরে কাজ করছেন, ইনি কারেন্টলি এখন মোদি কেয়ারের প্ল্যাটফর্মে প্ল্যাটিনাম ডিরেক্টর টাইটেলে আছেন, এখান থেকে কার ফান্ড উনি পাচ্ছেন এবং খুব শিগগিরই মোদি কেয়ার থেকে উনি গাড়ি নিতে চলেছেন। উনি অলরেডি 2টো ফরেন ট্রিপ মোদি কেয়ার থেকে করে এনেছেন এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু উনি একটা বিশাল বড় জায়গা অ্যাচিভ করে ফেলেছেন। তো উনি আমাদের টিমটা লিড করছেন এবং আমার হচ্ছে রেসপেক্টেড আপলাইন, উনি খুবই ব্যস্ত, কিন্তু আপনারা যেহেতু আসছেন আমার খুব কাছের মানুষ, তো সেই কারণের জন্যই আমি আমার আপলাইনকে স্পেশালি এখানে ইনভাইট করে এনেছি। তো স্যারের বা ম্যাডামের হচ্ছে গুরুত্বপূর্ণ সময়কে আমরা হচ্ছে সঠিকভাবে ইউটিলাইজ করব এবং পুরো উনি যেই জিনিসটা বলবেন সেই জিনিসটা আমরা প্রত্যেকে 100% গ্রহণ করার চেষ্টা করব। তো এইরকম আপনি নিজের মতো করে একটা এডিফিকেশনের স্পিচ রেডি করে নেবেন যাতে আপনার স্পিকারের গুরুত্ব হয়, এবং স্পিকারের গুরুত্ব হলেই তাহলে কিন্তু আপনার গেস্টরা তাকে মন দিয়ে শুনবে এবং মন দিয়ে শুনলেই কিন্তু আপনার কাজটা হবে। কারণ আমরা যাই করছি সেটার উদ্দেশ্য হচ্ছে জয়নিংটা তুলে আনা, বিজনেসটা তুলে আনা। তো সেইটা তখনই হবে যখন আপনার স্পিকার একটা গুরুত্বপূর্ণ জায়গায় বা আসনে থাকবে। ঠিক আছে? তো না, নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি, অ্যাভয়েড ডিস্ট্রাকশন। আমরা জানি যে বাড়িতে যখন হোম মিটিং করা হয় সেই সময় বিভিন্ন রকম ডিস্ট্রাকশন হয়, যেমন বাড়িতে কুকুর বিড়াল থাকে, বাচ্চারা খেলা করছে বা দৌড়াদৌড়ি করছে, টিভি, মিউজিকের সাউন্ড, মোবাইল ফোন। তো সেই ডিস্ট্রাকশন গুলো আমাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে। আমরা রুডলি বলবো না, কিভাবে আমরা করতে পারি, ধরুন আপনি আপনার কোনো গেস্টের বাড়িতেই হোম মিটিং একটা প্ল্যান করেছেন, সেক্ষেত্রে আপনি প্রথমেই গিয়ে বলে দেবেন যে আমি 1 ঘন্টার একটা প্রেজেন্টেশন করব আপনাদের সাথে। তো সেই সময় আপনারা একটুখানি যদি নিজেদের ফোনগুলোকে একটু সাইলেন্টে রাখেন এবং আপনার বাচ্চাদের যদি একটুখানি পাশের ঘরে নিয়ে যান তাহলে সেক্ষেত্রে আমরা 1 ঘন্টার মধ্যে এই প্রেজেন্টেশনটা কমপ্লিট করে ফেলবো এবং কোনো রকম ডিস্টারবেন্স হবে না। এবং আমি যেটা বলতে চাইছি সেই ব্যাপারটা হচ্ছে আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। কারণ ডিস্ট্রাকশন থাকলে, ধরুন খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, বিভিন্নভাবে ইন্টারাপশন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্পিকারের মাইন্ডটা আছে সেটা ডাইভার্টেড হয়ে যায়। তো সেই কারণেই কিন্তু এটা প্রয়োজন। এবং এটা যদি আপনি প্রথমেই পোলাইটলি বলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার গেস্টরা কোনোভাবে মাইন্ড করবে না সেটা। নেক্সট, কিপ ইট সিম্পল। এই বিজনেসটা কিন্তু সব ধরনের মানুষ করে, একজন হাউসওয়াইফ করে, একজন বুদ্ধিজীবীও করে, একজন স্টুডেন্ট করে, খুব কম পড়াশোনা জানা লোকও করে। তাই একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যত কিছুই জানি না কেন সেটা লোককে জাহির করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তাই যতটা সিম্পল ভাবে বলা যায়, আমিও আমার প্রেজেন্টেশন যখন করি একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, আমার মাস্টার ডিগ্রি, এমবিএ ডিগ্রি, যত কিছু ডিগ্রি থাকুক না কেন, আমার কিন্তু পাণ্ডিত্য ফলানোর বিজনেস এটা নয়। যতটা আমি সিম্পল ভাবে বলবো যাতে হচ্ছে লোকে সবাই বুঝতে পারে এবং বুঝে নিয়ে সেটাকে হচ্ছে
ডুপ্লিকেট করতে পারে, এবং সিম্পল জিনিসই কিন্তু মানুষ পছন্দ করে। পাওয়ারফুল ওপেনিং, আপনি পাওয়ারফুল ভাবে ওপেন করবেন, সিম্পল ভাবে প্রেজেন্ট করবেন, এবং ওই সিম্পলিসিটিটাই কিন্তু প্রত্যেকের মনকে ছুঁয়ে যাবে, এবং পরবর্তীকালে আপনার টিমে কিন্তু খুব ভালো ডুপ্লিকেশন আসবে আপনার সিম্পলিসিটির জন্য। নেক্সট হচ্ছে কিপ ইট শর্ট। বেশি বলা মানেই যে ভালো, এটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই। আমি যত বেশি বলবো তত ভালো। আমি প্রচুর মানুষকে দেখি যে অনেক অনেক বেশি 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 বলে, কিন্তু এই বেশি বললে কিন্তু যে সামনে লোক বসে আছে তার মাথা পুরো ঘেটে ঘ হয়ে যাবে। প্রথমবার সে শুনতে এসছে, আপনি কাউকে হচ্ছে হোম মিটিং এ ডেকেছেন বা 1-to-1 প্রেজেন্টেশনে ডেকেছেন, ম্যাক্সিমাম আপনি 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবেন। এখানে 30 মিনিট লেখা আছে, 30 মিনিটের আপনি মেন প্রেজেন্টেশনটা করছেন, 15 মিনিট আপনার ইন্ট্রোডাকশন, স্পিকারকে এডিফিকেশন, ডেমো, এইসবের জন্য আমি রাখলাম। টোটাল 1 ঘন্টা টাইমের মধ্যে কিন্তু আমাকে প্রেজেন্টেশনটা কমপ্লিট করে ফেলতে হবে। বেশি কথা বললে কিন্তু নতুন মানুষ কনফিউজড হয়ে যাবে এবং কাজের কাজ হবে না। এই একটা জিনিস মাথায় রাখতে হবে। তবে প্রেজেন্টেশন মানে ফার্স্ট টাইম প্রেজেন্টেশন আর যে কোনো ট্রেনিং প্রোগ্রামের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। যখন আমরা তাকে ওয়ার্কশপে ইনভাইট করছি তখন কিন্তু আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম প্রোগ্রাম হতে পারে, কিন্তু একটা মানুষের ব্রেন খানিকটা ম্যাচিওর হয়ে যাক, সে সিস্টেমের সাথে প্লাগ করে যাক, তারপরে গিয়ে কিন্তু সে ওয়ার্কশপ অ্যাটেন্ড করার জায়গায় আসবে। কিন্তু নতুন প্রসপেক্টের কাছে কিন্তু আমি বেশি কথা বলবো না, এই জিনিসটা আমাদের কিন্তু বারবার মাথায় রাখতে হবে। নো রিফ্রেশমেন্ট প্লিজ। আমি একটু আগেই বলছিলাম যে স্পিকারের মাইন্ড কিন্তু ডাইভার্টেড হয়ে যায়। এরকম অনেক জায়গায় ট্রেনিং মিটিং এ গেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা যেখানে থাকে, সেখানে আমি নিজেই দেখেছি যখনই খাবার এসে যায়, যারা স্পিকারের মাইন্ড ডাইভার্ট হওয়ার থেকেও যখনই খাবার এসে যায় তখন কিন্তু ঘরের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায়। সবার মন তখন হচ্ছে কি খাবার আসছে, এই খাবার দিই, ডিশ দাও, প্লেট দাও, চামচ দাও, চা আসছে, চা গরম, উফ, ফু দিয়ে কেউ খাচ্ছে। এইরকম যদি একটা এনভায়রনমেন্ট হয়, তাহলে আপনার কি মনে হচ্ছে স্পিকার যে কথাটা বলছে সেটা কি তাদের মাথায় ঢুকছে? নানা রকম হচ্ছে। ধরুন 20-25 জন বসে আছে, খাবার বিস্কুট পাস হচ্ছে, স্ন্যাক্স পাস হচ্ছে, চা খাচ্ছে, বিভিন্ন রকম লোক বিভিন্ন রকম রিয়াকশন করবে। স্পিকারের মাইন্ড তো ডাইভার্ট হচ্ছে তো হচ্ছেই, তার সাথে সাথে যারা ঘরে বসে আছে তারাও কিন্তু আপনার কথা শুনবে না, সে তখন কিন্তু খাবার দিকে তাদের মন চলে যাবে। তাই স্পিকারের মাইন্ড ডাইভার্টের হওয়ার সাথে সাথে যদি প্রসপেক্টদের মাইন্ডও আপনি ডাইভার্ট না করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রিফ্রেশমেন্ট মিটিং চলাকালীন আপনি কখনোই ব্যবস্থা করবেন না। এটা স্ট্রিক্টলি নো নো। মিটিং চলাকালীন খাবারের ব্যবস্থা নয়। একান্তই যদি করতে হয় তাহলে সেটা শেষে গিয়ে করা যেতে পারে, কিন্তু সেখানেও একটা প্রবলেম আছে। এই বিজনেসটা যেহেতু হচ্ছে সবার বিজনেস, তো সবাই কিন্তু এই ধরনের খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে পারবে না সবসময়, কারণ আর্থিক কারণেই হয়তো সেটা পসিবল নয় সবার পক্ষে। তো আপনার প্রসপেক্ট যদি দেখে যে মিটিং করতে হলে এই ধরনের খাবারের ব্যবস্থা করতে হবে, তারা কিন্তু তার বাড়িতে কখনো হোম মিটিং ডাকবেন। আর এই বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনের বিজনেস, আপনি যা করবেন সেটাই কিন্তু ডুপ্লিকেট হবে। তো সেই কারণে কিন্তু এই ব্যাপারটা আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, টিমকে নিয়ে আমি মাসে একদিন খাওয়া দাওয়া করছি বা 2 মাসে একবার খাওয়া দাওয়া করছি, সেটা আলাদা ব্যাপার। আপনি খাওয়া দাওয়া এবং মিটিংকে সম্পূর্ণ ডিফারেন্ট রাখবেন, ডিফারেন্ট ডেটে রাখবেন, তাহলে এই ধরনের কনফিউশন আসবে না, রাইট? এবার 8 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। অ্যালাউ কোশ্চেন অনলি আফটার দ্য মিটিং। যে কোনো প্রোগ্রাম করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে কোশ্চেন অ্যান্সার আপনি ইন বিটুইন টাইমে নেবেন না। ধরুন হলের মধ্যে কেউ যদি কোনো ব্যক্তি আপনাকে কোশ্চেন রেজ করছে, তাহলে সেক্ষেত্রে হলে উপস্থিত হচ্ছে অন্য মানুষদেরও কিন্তু মাইন্ড ডাইভার্ট হতে বাধ্য, তাই তো? তো মাইন্ড যদি ডাইভার্ট হতে যায়, স্পিকারের বলার ফ্লোটা কিন্তু ব্রেক হয়ে যাবে, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে, যে ব্যক্তিটা কোশ্চেন করছে সে যদি এমন টাইপের একটা কোশ্চেন করে যেখানে এনভায়রনমেন্টটাই গন্ডগোল হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্যান্য যারা বসে শুনছে সেটা তাদের উপরেও কিন্তু এফেক্ট ফেলতে পারে। তাই যদি কোনো কোশ্চেন রেজ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পোলাইটলি তাকে বলবেন যে স্যার বা ম্যাডাম, আপনার যা কোশ্চেন আছে আমি প্রোগ্রামের শেষে আপনার সাথে আলাদা করে বসে হচ্ছে এটা শর্ট আউট করেই বাড়ি যাব, আপনার কোনো চিন্তা নেই। তো এটা যদি বলেন কেউ কিন্তু অফেন্সিভ ভাবে নেবে না। সবচেয়ে বেটার হয় যখন আমরা হচ্ছে প্রোগ্রাম শুরু করব তখন যদি আমরা অ্যানাউন্স করে দিই
যে আজকে আমরা যে প্রেজেন্টেশন করব এটা আপনাদের কাছে নতুন অনেকের কাছে। তো এর থেকে যদি কোনো কোশ্চেন অ্যারাইজ করে তাহলে আমরা কিন্তু এটা লাস্টে আলোচনা করে নেব। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো সিচুয়েশন অ্যারাইজ করবে না। নাম্বার 9, পাওয়ার ক্লোজিং। পাওয়ার ক্লোজিং কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট। আপনি প্রেজেন্টেশন করলেন, আপনার ক্লোজিং এর উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার প্রসপেক্ট জয়েন করবে। কারণ আমরা জানি যখনই কাউকে আমরা প্রেজেন্টেশন করি তখন বিভিন্ন ধরনের ক্লোজিং এর সময় বিভিন্ন ধরনের কিন্তু অবজেকশন উঠে আসে। আমি আমার হাজবেন্ডকে বা ওয়াইফকে জিজ্ঞেস করে করব, এই মুহূর্তে আমার কাছে পয়সা নেই, এই বিজনেসটা কি আমার দ্বারা হবে, আমার কাছে লোক নেই, বিভিন্ন রকম কিন্তু অবজেকশন আসতে পারে। ঠিক আছে, তো এই অবজেকশন গুলো কি কি আসতে পারে এটা নিয়ে যদি আপনি বাড়ি থেকে একটা হোমওয়ার্ক করে যান যে কোন অবজেকশন এলে কি ধরনের কথা বলবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যালি যখন আপনি অবজেকশনটা হ্যান্ডেল করছেন আপনার সুবিধা হবে। এবং ক্লোজিং এর সময় আপনাকে কিন্তু কনফিডেন্টলি ক্লোজ করতে হবে এবং বলতে হবে যে আমি আজকে যা যা প্রেজেন্টেশন করলাম সেই প্রেজেন্টেশনের মধ্যে আপনার কোন জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে। কোন জিনিসটা ভালো লেগেছে মানে একটা পজিটিভ নোটে আপনি কিন্তু শেষ করছেন। তাহলে আপনি প্রোডাক্ট ভালো লেগেছে না প্ল্যান ভালো লেগেছে, কোন জায়গাটা আপনার ভালো লেগেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কোশ্চেনের উপরেই কিন্তু প্রসপেক্টের অ্যান্সার এসে যাবে। কেউ বলবে হয়তো প্ল্যান ভালো লেগেছে, কেউ বা বলতে পারে প্রোডাক্ট ভালো লেগেছে। তো যদি প্ল্যান কেউ যদি বুঝতে নাও বা পারে, আমাদের যদি প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখানো হয় এবং টাচ অ্যান্ড ফিল করতে দেওয়া হয় প্রোডাক্ট, প্রোডাক্ট খারাপ কেউ একটা লোকও বলতে পারবে না। তাই আপনি এই জায়গা থেকে কিন্তু 100% শিওর থাকতে পারেন যে এখানে কিন্তু প্রত্যেকটা মানুষই আপনার কাছে কিন্তু প্রোডাক্ট নিতেই পারে। সেটা আপনার প্রেজেন্টেশনের উপরই কিন্তু ডিপেন্ড করছে যে আপনি কিভাবে তার কাছে উপস্থাপনা করছেন। হয়তো অনেক সময় হয় যে তার এখন বিজনেস করার মেন্টালিটি নেই, আপনি তাকে পরে ফলো আপও করতে পারেন, কিছু প্রোডাক্ট তাকে হচ্ছে সেই মুহূর্তে সেল করে দিলেন, সে প্রোডাক্ট কিছু ইউজ করলো বাড়িতে। এরকম বিভিন্ন রকম সিচুয়েশন কিন্তু আসতে পারে ক্লোজিং এর সময়। তো সেইটা যদি এখনো আপনি না জেনে থাকেন, আমাদের ক্লোজিং এর উপরেও আমরা বিভিন্ন সেশন করব এর পরবর্তীকালে। সেখান থেকে কিন্তু আপনার একটা আইডিয়া চলে আসবে যে কিভাবে আমরা হচ্ছে ভালোভাবে ক্লোজ করতে পারি। নেক্সট হচ্ছে ব্যাম ফ্যাম, ভীষণই ইম্পর্টেন্ট। আমরা জানি যে আমাদের মাসে হচ্ছে 30 থেকে 31টা দিন থাকে এবং প্রত্যেকটা দিনকেই আমরা যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে চাই তাহলে বুক আ মিটিং ফ্রম আ মিটিং, এই কনসেপ্টটা হচ্ছে মাথায় রাখতে হবে। ধরুন আপনার ডাইরেক্টে এখন 4টে লোক আছে, ঠিক আছে, এবার আপনি তো ওই 4টে লোককে নিয়ে হোম মিটিং করছেন। তারপরে এবার বললেন যে আমি যে হোম মিটিংটা আজকে আমার বাড়িতেই করেছি, তো এই আপনাদের মধ্যে কে এই ধরনের একটা হোম মিটিং নিজের বাড়িতে করতে চান এবং হচ্ছে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। ধরুন সেখান থেকে কেউ যদি বললো তাহলে আপনি একটা নেক্সট ডেট ফিক্স করে নিলেন। তো এখান থেকে কিন্তু আপনি কম সময়ের মধ্যে বেশি লোককে কিন্তু টাচ করতে পারবেন। এবং ধরুন প্রত্যেকটা প্রসপেক্টের বাড়িতে যদি আপনি ইন্ডিভিজুয়ালি হচ্ছে ভিজিট করেন তাতে যা সময় লাগবে, আর একসাথে যদি আপনি 8-10 জনকে এক জায়গায় বসিয়ে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমের ইউটিলাইজেশনটা বেটার হবে, রাইট? এবং তার সাথে সাথে একটা মিটিং থেকেই কিন্তু পরবর্তী মিটিং এর আপনার ডেট ফিক্স হয়ে যাবে। নয় আপনাকে প্রত্যেকদিন, যারা হচ্ছে ফুল টাইমার, প্রত্যেকদিন কিন্তু মিনিমাম একটা করে মিটিং তো তাকে করাই উচিত। নয় সে তার ডাইরেক্ট হ্যান্ডে করছে, নয় টিমের নিচে করছে, এই দুটোই অপশন আছে। তো এইভাবে যদি আমরা প্ল্যান করে নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের 30টা দিনই হচ্ছে সঠিকভাবে আমরা কিন্তু ইউটিলাইজ করতে পারবো। হোম মিটিং আমাদের কেন করা উচিত? নাম্বার 1 হচ্ছে এখানে আমরা হচ্ছে ক্লোজলি প্রত্যেকের সাথে ইন্টারাক্ট করতে পারি, আমাকে কোনো রকম ভেন্যু বুক করতে হচ্ছে না, তাই জন্য আমাদের কোনো কস্ট বড় কিছু হচ্ছে বিয়ার করতে হচ্ছে না, কনভিনিয়েন্ট হচ্ছে একই জায়গায় আমরা কিন্তু অ্যাটলিস্ট 8-10 জন লোককেও ডেকে নিতে পারি। ডুপ্লিকেবল, কারণ এই জিনিসটা এতটাই সিম্পল এবং ইজি হয় যে কোনো মানুষ কিন্তু ডুপ্লিকেট করতে পারে, কারণ প্রত্যেকের বাড়িতেই একটা সার্টেন ছোট একটা স্পেস থাকেই যেখানে 5 জন 6 জন 10 জন লোককে নিয়ে বসা যায়। তো সেই জিনিসটা ডুপ্লিকেবল হবে এবং প্রোডাক্টিভ হবে, কারণ আমরা জানি যে আমাদের বিজনেসের হচ্ছে 70-80% বিজনেস কিন্তু হোম মিটিং এর বেসিসেই উঠে আসে। তাই ইভেন্ট প্রমোট করুন, ইভেন্টে যান, ওয়ার্কশপে যান, আমাদের রেকগনিশন প্রোগ্রামে যান, আমাদের গো ডিরেক্টর ওয়ার্কশপে যান, কিন্তু মাথায় রাখতে হবে যদি বিজনেস উঠাতে হয় হোম মিটিং এর কিন্তু গুরুত্ব সব থেকে বেশি। আমরা
বিভিন্ন রকম হচ্ছে ইভেন্টে গিয়ে সেখান থেকে এনার্জি নেব। আমার আমার হচ্ছে ব্যাটারি হচ্ছে কমে গেছে, আমি হচ্ছে ওখান থেকে চার্জ নিয়ে আসি, এবং সেই চার্জটাই কিন্তু হোম মিটিং এ আমরা অন্য মানুষদের মধ্যে হচ্ছে ছড়িয়ে দিচ্ছি। তো এটাই কাজ, এক জায়গা থেকে নেব, আরেক জায়গায় দেব। তো এই জিনিসটাই যে কপি পেস্ট ভালো করতে পারবে, তার কিন্তু সাকসেস এখানে কেউ আটকাতে পারবে না। তো লাস্টে একটা জিনিসই বলা, এফোর্টস ইন রাইট ডিরেকশন ব্রিংস অ্যামাজিং অ্যামেজিং রেজাল্টস। তো আপনি যদি সঠিক ডিরেকশনে কাজ করেন, তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করছে। যদি আপনি চান যে আপনার টিমে হচ্ছে বিজনেস বাড়ুক, তাহলে সেক্ষেত্রে আপনি রাফতারের প্রেজেন্টেশনটা হচ্ছে ফলো করুন, এবং রাফতারের যে প্রিন্সিপাল গুলো আছে সেই প্রিন্সিপাল গুলোর উপরে কাজ করুন, এবং প্রত্যেকটা মানুষকে শেখান যে কেন আমরা হচ্ছে ডাইরেক্ট সেলিং এ কাজ করছি, সেই কেনটা হচ্ছে ক্লিয়ার করুন। আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত বহু মানুষের ওয়াইটাই মানে ক্লিয়ার নেই, তারা জানেই না যে কেন কাজ করছে। প্রোডাক্ট ভালো তাই কাজ করছি। এখনো পর্যন্ত টিমের নিচে যখন প্রোগ্রাম করতে যাই, আমাদের এই ধরনের অবজেকশন ফেস করতে হয় যে মোদি কেয়ারে প্রোডাক্টের দাম বেশি মার্কেটের থেকে। এই ধরনের অবজেকশন কেন আসছে? তার একটাই কারণ যে আপলাইন তার এখনো পর্যন্ত তাকে ক্লিয়ার করতে পারেনি 100%। সে যদি লয়ালটির ক্যালকুলেশনটা জানে, এবং সে যদি জানে যে যেই ধরনের কোয়ালিটি আমরা প্রোভাইড করছি তার তুলনায় দাম অনেক কম, এবং আমরা যদি লয়ালটির মাধ্যমে আমরা প্রোডাক্ট নিচ্ছি, তাহলে 60%-এরও কম হয়ে যাচ্ছে দাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের অবজেকশন আসার কোনো কারণই নেই। এবং আজকের ডেটে একটা যদি কোলগেট কিনতে চাই, তাহলে 69 রুপিস দাম পড়ে, আর আমাদের ফ্রেশ মোমেন্টের যেটা ব্লু পেস্ট, আমাদের কমন যে পেস্টটা আছে, সেটার দাম হচ্ছে ডিপি প্রাইসে 70। তার দাম কিছুই নয়, আমাদের মাইন্ডসেটটাই হয়ে গেছে যে ডাইরেক্ট সেলিং এর প্রোডাক্টের হয়তো দাম বেশি। তো সেখানে আমাদেরই আপলাইনদেরই কিছু না কিছু খামতি থেকে যাচ্ছে, যেই কারণে কিন্তু এই ধরনের অবজেকশন আসে। প্রথমে আমাকে ক্লিয়ার করতে হবে যে ডাইরেক্ট সেলিংটা কেন করা উচিত, যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কোন কোম্পানির সাথে করব, সেটা যদি ক্লিয়ার হচ্ছে, তাহলে সেক্ষেত্রে প্রাইস রিলেটেড যে অবজেকশন গুলো আসছে বা যেই ডাউট গুলো আসছে, সেই ডাউট গুলো আমাদের কাউন্সিলিং এর মাধ্যমে হচ্ছে ক্লিয়ার করতে হবে। তারপরে আস্তে আস্তে তাকে শেখাতে হবে যে হোম মিটিং কেন করা উচিত, আমাদের কাজটা 10 স্টেপের মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে, ফিল্ডে গেলে যাতে সে কোন রকম ভুল না করে, কি ধরনের ভুল হতে পারে সেটা সম্বন্ধে তাকে যদি অ্যাওয়ার করে দিতে পারি, তো এই কম্বাইন এফোর্টের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে দারুণ রেজাল্ট পেতে পারি। এবং লাস্টে একটা জিনিসই বলার, আমাদের যে রাফতারের আগের প্রেজেন্টেশনটা ছিল, সেখানে আমাদের অলরেডি স্ট্রাকচারের মেনশন ছিল, কিন্তু এই প্রেজেন্টেশনটায় স্ট্রাকচারের মেনশন নেই। কিন্তু কাজ করতে গেলে স্ট্রাকচার যেহেতু খুবই ইম্পর্টেন্ট, তো সেইটা নিয়ে হচ্ছে আমি একটু আলোচনা করে দিচ্ছি। আমরা স্ট্রাকচারের উপর এরপরে আরো বিস্তারিত আলোচনা করব, যেখান থেকে হচ্ছে আমরা আরো ডিটেলস এর নলেজ পেয়ে যাব যে কিভাবে আমাদের স্ট্রাকচারে কাজ করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একমাত্র ফোকাস হচ্ছে তুফান 2024 কে প্রমোট করা, এবং তার সাথে সাথে যারা শ্রীলঙ্কার রেসে ঢুকেছে সেই প্রত্যেকটা মানুষকে রেসে টিকিয়ে রাখা, এবং পারলে আরো নতুন মানুষকে অ্যাড করা। তাহলে গিয়ে কিন্তু অটোমেটিক্যালি অক্টোবরের মধ্যে আমাদের প্রত্যেকের বিজনেস বেড়ে যাবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে তখনই গিয়ে মানুষ শ্রীলঙ্কা অ্যাচিভ করবে যখন হচ্ছে আমাদের তলায় ধানবর্ষা অ্যাচিভার বাড়বে। তাই প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হবে নতুন নতুন ধানবর্ষা অ্যাচিভার নিয়ে আসা। এবং ধানবর্ষা যে প্রিন্সিপালটা আছে, সেটা কিন্তু আমাদের 4x4 যে স্ট্রাকচারটা কোম্পানি প্রমোট করে, সেই চারের স্ট্রাকচারের কথা মাথায় রেখেই কিন্তু আছে। এবং ওয়ার্ক দ্য প্ল্যানের যে প্রিন্সিপাল আছে, লয়ালটি, কাস্টমার বাড়ানো, আমাকে কোম্পানির প্রোডাক্টের প্রতি লয়াল হওয়া, যদি কোম্পানিতে যে কোনো প্রোডাক্ট পাওয়া যায় সেটা বাইরে থেকে না কেনা, আমাদের ব্যালেন্স করতে হবে উইথ অ্যান্ড ডেপথের উপর। পরপর তলায় তলায় লোক নামালে চলবে না, বা সাইডে পরপর করলে হবে না, 4x4 স্ট্রাকচারে কাজ করতে হবে। এবং মাথায় রাখতে হবে এখানে বড় ইনকাম কিন্তু এলপিভি থেকে পাওয়া যায়। তাই নিচের মানুষকে আমরা যদি এলপিভি স্ট্রাকচার বোঝাতে পারি এবং তাকে মোটিভেট করতে পারি এলপিভি পাওয়ার জন্য, তাহলে অটোমেটিক্যালি আমাদের নিজেদের এলপিভিও হবে,
এবং ওভার বিল্ড করতে হবে। 1100 পিভি দরকার, মানে আমি শুধু 1100ই করবো তা নয়, 1300 1400 একটু বেশি করব। তো সে আর যারা আমাদের 4x4 এর স্ট্রাকচারে কাজ করে তারা তো 2100 পিভি নিয়েই কিন্তু ডাইরেক্টর হতে পারে। এবং এই বিজনেসটা কিন্তু ডুপ্লিকেশনের বিজনেস। বারবার বলা, আপনি যেভাবে হচ্ছে আপনার টিমকে রাস্তা দেখাবেন সেইভাবেই কিন্তু টিমে ডুপ্লিকেশন হবে। এবং চারের স্ট্রাকচারটা আরেকবার আমি একটুখানি দেখিয়ে দিতে চাই, যাতে যারা হয়তো জানেন না তাদের জন্য একটুখানি সোজা হয়ে যাবে চারের স্ট্রাকচারটা কি। হ্যাঁ, 4x4 এর স্ট্রাকচার। আপনি নিজে 100 পিভি করছেন, আপনার ফার্স্ট জেনারেশনে 4টে মানুষকে 100 পিভি করাবেন, এই 4টে লোককেও শেখাবেন তলায় হচ্ছে 100 করে করা এবং 4টে করে টিম তৈরি করা। তো এটা যদি হয় তাহলে আপনি নিজে একজন, আপনার ফার্স্ট জেনারেশন 4জন এবং আপনার তলায় হচ্ছে 4 4 16 জন, তাহলে 16 4 20 প্লাস 1 21 জনের একটা টিম তৈরি হচ্ছে। এবং প্রত্যেকে যদি 100 পিভি করে করছে তাহলে 2100 বিজনেস ভলিউম হচ্ছে। প্রথম মাসে যদি আমরা 2100 করি তাহলে সেকেন্ড মান্থে এই স্ট্রাকচারটা ফলো করলেই আমি কিন্তু এখানে ডিরেক্টর হয়ে যাচ্ছি, মানে এখানে আমার 4200 পিভি ব্যবসা হয়ে যাচ্ছে অ্যাকুমুলেশন করে। এবং শুধু 1100 নিয়ে আমি টায় পাস করছি না, আমার ওভার বিল্ডের যে প্রিন্সিপাল, যে আমি টায় পাস না করে হচ্ছে বেশি করব, সেই জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি হবে। এবং ডিরেক্টর শুধু হচ্ছি তা নয়, আমার পকেটে পয়সাও আসছে। আমি সেকেন্ড মান্থের মধ্যেই কিন্তু 7700 টাকা পেয়ে যাচ্ছি। এবং এই স্ট্রাকচারটা কেউ যদি মেলায়, এর সাথে কিন্তু তার শ্রীলঙ্কা ট্রিপও হয়ে যাবে। এবং তার তলায় কিন্তু মানুষ অটোমেটিক্যালি ধানবর্ষাও অ্যাচিভ করতে পারবে। তো এই ব্যাপারগুলো যদি আমরা হচ্ছে ফলো করি, এবং যেখানে আমার কিছু অসুবিধা হচ্ছে, আমার যে অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইন আছে তার সাথে বসে একটু আলোচনা করে নিই, তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। এবং এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই ইনকামের জায়গায় পৌঁছাতে পারবো। এখানে মানুষরা যারা সাকসেস পায় না তারাই বলে যে এখানে বিজনেস হয় না বা পাওয়া যায় না। কেন? তারা হচ্ছে সিস্টেম ফলো করে কাজ করে না। সিস্টেম ফলো করে কাজ করে না, শুধু মোদি কেয়ারের নাম লিখিয়ে রাখলেই কিন্তু এখান থেকে সাকসেস পাওয়া যাবে না। এটা কোনো রকম ম্যাজিক প্ল্যাটফর্ম নয় যে আপনি নাম লিখিয়ে রাখবেন আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা এসে যাবে। অনেক সময় অনেক মানুষ ভুলভাবে অন্য মানুষদের পরিচালনা করে, বলে যে তুমি জয়েন করো, আমি সব করে দেবো, আমি করে দেবো। এই বিজনেসটা আপনাকেই করতে হবে। যে কোনো ট্র্যাডিশনাল বিজনেসে যেমন নিজেকেই করতে হয়, এটাও হচ্ছে আপনাকে নিজেকেই করতে হবে। আপনার নিজের ব্যবসা, আপনি যেরকম এফোর্ট দেবেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আসবে। আর আপনার বিজনেসের যদি বাগডোর আপনার হাতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেস আপনার হাতে থাকলে আপনার পরিচালনায় চলবে। আপনি যে সিস্টেম বিল্ড করবেন সেই সিস্টেমই হবে। এবং টিমে যদি আপনার যে প্রিন্সিপাল আছে, আপনি যেই প্রিন্সিপাল ফলো করে কাজ করছেন সেটা যদি ডুপ্লিকেট হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মতোই আপনার টিম মেম্বাররা হবে। তো এটাই কিন্তু হয় যে আমরা যারা বলি যে হচ্ছে না, আমার টিম মেম্বার কাজ করছে না, সেখানে দেখতে গেলে আমরাই কোনো না কোনো ভাবে সেইভাবে কাজ করতে পারছি না। আমি বলছি আমার নিজের টিম মেম্বার অ্যাক্টিভ নয়। যদি খোঁজ নিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে আপনিও হয়তো অ্যাক্টিভ নয়, আপনার আপলাইনের কাছে আপনিও হয়তো ইনঅ্যাক্টিভ। সেই কারণেই কিন্তু এই ধরনের আমাদের টিম মেম্বার আসছে যে আমি অ্যাক্টিভ নই, আমাকে ফলো করে আমার টিম মেম্বারও অ্যাক্টিভ হচ্ছে না। তো রাফতার যে প্রেজেন্টেশনটা আছে সেটাও দুর্দান্ত প্রেজেন্টেশন, যেখানে কিন্তু আমরা সমস্ত কিছু নলেজ এক জায়গায় পেয়ে যাই। তো এই সেশনটা আপনার টিমের মধ্যে প্রমোট করুন এবং নিজেরা বলা প্র্যাকটিস করুন। আপনাদের টিম ওয়াইজ প্রোগ্রাম করুন যেখানে আপনারা রাফতারের প্রেজেন্টেশন করবেন। এবং 3জন 4জনকে দিয়ে টপিকটা ভাগ করে নিন। কেউ হোয়াই ডাইরেক্ট সেলিং বলছে, কেউ হোয়াই মোদি কেয়ার বলছে, কেউ 10 কমন মিস্টেক বলছে, কেউ বা স্ট্রাকচার নিয়ে আলোচনা করছে, কেউ ডেমো দেখাচ্ছে। তো এইভাবে যদি আপনারা ভাগ করে এই প্রোগ্রামটা করেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনার টিম থেকে আস্তে আস্তে স্পিকার উঠে আসবে। আপলাইনরা তো বলছেই প্রোগ্রাম করছি, আপনারও দায়িত্ব কিন্তু টিমে আরো স্পিকার তৈরি করা। তো সেই কারণে কিন্তু আপনাকে আগে এগিয়ে আসতে হবে, তাহলে গিয়েই কিন্তু সেই ডুপ্লিকেশন হবে, আপনার টিমের লোকরাও আস্তে আস্তে বলতে শিখবে। তো থ্যাংক ইউ সো মাচ আজকে প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য। ফার্স্ট পার্টের রেকর্ডিং আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, সেকেন্ড পার্টটাও আমরা হচ্ছে শেয়ার করে দেব। তো প্রত্যেককে মিটিং অ্যাটেন্ড করার জন্য অনেক ধন্যবাদ।